সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারে। সাথে আছে আমি স্নিগ্ধা আখি। আমার সাথে আজকে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে বর্তমানে যে 5ই আগস্ট এরকম একটা দেশ বিশাল বড় একটা পট পরিবর্তনের পর আসলে আপনাদের বর্তমান অবস্থাটা কেমন মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্টে বাংলাদেশের সকল ইতিহাস পরিবর্তন হয়েছে। জি। বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দের সংগঠন, যেটার সদস্য সচিব আমি, আমাদের সারা দেশের মতো আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবেও একনায়কতন্ত্র ছিল। সাধারণ সদস্যরা সেখানে বৈষম্যর শিকার ছিল। শুধু এজেন্সির মালিক নয়, বাংলাদেশের আপামর মুসলিম জনতা যারা হজ করতে চান তারাও সেখানে বৈষম্যের শিকার হয়েছেন। তো 5ই আগস্টের পরপরই দেশের পট পরিবর্তনের সাথে সাথে আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের পরিবর্তনের জন্য আমাদের এজেন্সি মালিকরা সবাই জেগে ওঠে। 5ই আগস্টের অনুপ্রেরণা নিয়ে আমরা সাংগঠনিকভাবে এগোতে থাকি। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেছেন, আমাদের এই আন্দোলনের ফসল হিসেবে হাবের যেই একনায়কতন্ত্রের কার্যনির্বাহী কমিটি ছিল সেটি বাণিজ্য মন্ত্রণালয় বাতিল করে প্রশাসক নিয়োগ করে। আমাদের সেই তৎকালীন কমিটি বাণিজ্য মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মহামান্য হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তারা মামলা করে, সেখানে তারা হেরে যায়। পরবর্তীতে নিয়মিত বেঞ্চে তারা মামলা করেছিল, নিয়মিত বেঞ্চেও তারা হেরে যায়। পরে চেম্বার জজ এবং প্রধান বিচারপতির অ্যাপিলেট ডিভিশনে ফুল বেঞ্চে এই মামলাটি অনেক লম্বা সময় শুনানি হয়। দেশের প্রখ্যাত বিজ্ঞ আইনজীবীগণ অংশগ্রহণ করে, সেখানেও প্রশাসক বহাল হয়। চূড়ান্তভাবে হাবের সেই একনায়কতন্ত্রের কমিটি বাতিল হয়। এখন হাব প্রশাসকের অধীনে চলমান আছে। আচ্ছা, তো আসলে বর্তমান সময়ে হজ এজেন্সির যে মালিকগুলি ছিলেন, এই হজ এজেন্সির মধ্যে আসলে কি ধরনের বৈষম্য ছিল বলে আপনি মনে করছেন? প্রথমত বৈষম্য ছিল হলো আমাদের ভোটাধিকার ছিল না। আমাদের প্রায় 1500 সদস্য থাকলেও এখন পর্যন্ত বৈধ সদস্য সংখ্যা 1200 মতো। কিন্তু দেখা গেল নির্বাচনগুলো কখনো সুষ্ঠু হয় নাই। আমাদের ভোটারগুলো ভোটার হতে পারে নাই। আমাদের 700-800-র বেশি ভোটার হতে পারে নাই কখনোই। সব কিছু পরিষ্কার থাকা সত্ত্বেও অনেক ভোটারকে ভোটার করা হয় নাই। আমাদের প্রায় প্রতিটা ইলেকশনই প্রশ্নবিদ্ধ ছিল। তো এটা ছিল আমাদের প্রথম বৈষম্য। তারপর আমাদের লাইসেন্সের মালিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। যেই কমিটি, কার্যনির্বাহী কমিটি বা হাব থাকার কথা সদস্যদের কল্যাণে, কিন্তু দেখা গেছে বিভিন্ন অজুহাতে যারা সেই একনায়কতন্ত্রের বিরুদ্ধে কথা বলতো, তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। এটা ছিল আমাদের এজেন্সি মালিকদের হয়রানি। সর্বোপরি আমরা মনে করি আমাদের বাংলাদেশের হজ যাত্রীরাও সেখানে চরম বৈষম্যের শিকার হয়েছে। সেটা হলো আমাদের হজ প্যাকেজ যেভাবে বৃদ্ধি করা হয়েছে সেটা এক অভাবনীয়, যার কারণে আমাদের 1,27,000 কোটা থাকা সত্ত্বেও এখন আর আমাদের সেই কোটাগুলো পূরণ হয় না। কারণ হলো হজ প্যাকেজ মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সেটা হয়েছে আমাদের হাব এবং হাবের যে একনায়কতন্ত্র, যিনি ছিলেন সভাপতি, তার কারণেই তিনি নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের বাহিরে একটি এয়ারলাইন্সকে এখানে নিয়ে আসেন। সেই এয়ারলাইন্সের মাধ্যমে তিনি শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য হঠাৎ করে বিমান ভাড়া বৃদ্ধি করে তিনি হাজিদের সেটা সাধ্যের বাইরে নিয়ে যান। সেখানে হাজিরাও সেই বৈষম্যের শিকার হয়। আরও অনেকভাবেই আমরা বৈষম্যের শিকার হই, সেগুলো পর্যায়ক্রমে বলবো আপনাদেরকে। হজ খাতে নানা বৈষম্য কিভাবে দূর করা যায়, এটা নিয়ে আপনাদের বৈষম্য বিরোধী হজ মালিকরা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা এই বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা সেটা জানতে। আমাদের প্রথম কথা হলো আগে হাজিদের স্বার্থ দেখতে হবে, যে হাজিরা যেন, এটা ফরজ ইবাদত, একটা মুসলমানের সারা জীবন স্বপ্ন দেখে একবার সে হজ করবে, আল্লাহর ঘর জিয়ারত করবে। তো
প্রথম আমাদের কথা থাকবে হাজিদের যেন হজ প্যাকেজ তাদের সাধ্যের মধ্যে চলে আসে, তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে হজে যেতে। বর্তমানে যেটা তারা করতেছে না, তারা মনে করে হজ একটা অসাধ্য বিষয় হয়ে গেছে, যার কারণে তারা উমরায় যাচ্ছেন অথচ ফরজ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই প্যাকেজটা সাধারণের সাধ্যের ভিতরে আনলেই আমি মনে করি যে হাজিরা বৈষম্য থেকে মুক্তি পেল। সেজন্য প্রথমতই আমাদের বিমান ভাড়া সাধ্যের মধ্যে নিয়ে আসা বা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা জরুরি। তারপর আরও বৈষম্য করা হচ্ছে, সেটা হলো একটা হজ এজেন্সি পূর্বে আমাদের যেটা সংসদে পাশ হওয়া আইন, একটা এজেন্সি 100 জন হাজি নিতে পারবে মিনিমাম এবং সর্বোচ্চ 300 হাজি নিতে পারবে। কিন্তু গত বছর সেটা হয়নি, সে আইনকে উপেক্ষা করে 250 চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি এটা বিশাল একটা বড় ধরনের চক্রান্ত, যে 250, তারপরে 500, তারপরে 1000, 2000 পর্যন্ত বাধ্য করা হচ্ছে একটা এজেন্সিকে। এমনিতেই হাজি নেই, তাহলে একটা এজেন্সি 2000 হাজি কোত্থেকে পাবে, 500 হাজি কোত্থেকে পাবে? এখন 250 করাতে হয়েছে কি 7টা-8টা লাইসেন্স মিলে 250 হাজি নিতে হয়েছে। এখন দেখা গেল যেই 250 হাজি 7-8 লাইসেন্স থেকে এসে একটা লাইসেন্সের নামে গিয়েছে, যে লাইসেন্সে গিয়েছে এটাকে লিড এজেন্সি বলে। দেখা গেল লিড এজেন্সি তার ব্যক্তিগত যে কালেকশনের হাজিগুলো একরকম প্রতিশ্রুতি দেওয়া, তার এখানে যে আরও 6-7টা লাইসেন্সের হাজি আসছে তাদের প্রতিশ্রুতিটা ছিল ভিন্ন। কিন্তু সৌদি আরবে মক্কা মদিনা যাওয়ার পরে দেখা গেল হাজিরা প্রতিশ্রুতি বিভিন্ন জনের বিভিন্ন রকম হওয়ার কারণে এখানে তাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এটা একটা বড় ধরনের বৈষম্য। তো আমরা সেই দাবিটা জানাই যে হজ ব্যবস্থাপনাকে বৈষম্যহীন করতে হলে এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য যেটা আইন আছে আমাদের দেশের রাষ্ট্রীয় আইন, সে অনুযায়ী মিনিমাম 100 হাজি হলেই যেন একটা এজেন্সি সে অপারেট করতে পারে। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে এবার হজের খরচ কমার পরে হাজিদের তেমন কোনো সাড়া নাই, মাত্র 82% কোটা। এটার আসলে কি কারণ হতে পারে বলে আপনি মনে করছেন? এটা সচেতনতার অভাব। পাবলিকের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে হজ একটা অসাধ্য বিষয়, কারণ ইতিপূর্বে 7 লাখ টাকার উপরে ছিল, যার কারণে যারা নিয়ত করেছিল যে 2 বছর 3 বছরের মধ্যে হজ করবেন, তারা অনেকে মনে করছে এটা আমার সাধ্যের বাইরে চলে গেছে, যার জন্য অনেকেই ইতিমধ্যে উমরা সেরে চলে আসছেন যে আমি উমরা করে ফেলি, আল্লাহর ঘরে একবার দেখার যে স্বাদ ছিল, ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল, সেটা পূরণ করে আসি সেজন্য। আর এখন যেটা কমেছে, আরও কিছু কমা আমরা মনে করি সম্ভব, আর একটু কমলে হয়তো পাবলিকের সাড়া মিলবে। আর ইতিমধ্যে আমাদের পাবলিকলি প্রচারণটা খুব দরকার, সচেতনতা তৈরি করা দরকার যে হজ কিন্তু ফরজ, উমরা করলে সে ফরজটা আদায় হবে না, সুতরাং আপনাকে সেটা করতেই হবে। আর এখন 7 লাখ টাকা থেকে এই বছর যেটা সর্বনিম্ন আসছে, যেটা আমরা ঘোষণা করছি 5,18,000 টাকা, তো সেটা অনেকটাই কমে আসছে। এবং যে কারেন্সির ডিফারেন্স হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন ডলার 120 টাকা এখন, গত বছরও সেটা আরও অনেক কম ছিল। তো সেই দিকে যদি আমরা হিসাব করতে চাই তাহলে কিন্তু অনেকটা কমেছে, অনেকটা সাধ্যের কাছাকাছি চলে আসছে। তো আরও যদি কিছুটা কমানো যায়, বাংলাদেশ পার্টে যেমন বিমান ভাড়াটা একটু কমানো যায়, এবং সৌদি পার্টে যদি সৌদি বাংলাদেশ সরকার ভালোভাবে, অর্থাৎ লেগে থাকতে হবে, এটা 1 দিন 2 দিনের আলোচনার মাধ্যমে সমাধান হবে না। সৌদি সরকারকে বোঝাতে হবে যে আমাদের দেশের সাধারণ জনগণ সবার কিন্তু সক্ষমতা এক সমান নয়। এখানে অনেক লোক আছেন যারা আল্লাহর ঘরে যেতে চান, তাদের সক্ষমতা এখনও বর্তমান খরচের সাথে আসছে না। সেই হিসাবে সৌদি সরকার যদি তাদের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সে যদি আর একটু কমিয়ে দেয় বা ট্যাক্সটাকে উইথড্র করে, কারণ হজ ওমরা এগুলা কোনো প্লেজার ট্রিপ নয়, এগুলা কিন্তু একজন মুসলমানের মনের বাসনা। হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটার ব্যাপারে যেমনি সুসংবাদ আছে যে একজন হাজি যখন হজ করবে, সে যদি কোনো রকম ফাসে খারাপ কথা বা ঝগড়ায় লিপ্ত না হয়, ভালোভাবে তার হজটা করে, সে একেবারে নিষ্পাপ হয়ে ফিরবে। আবার তেমনিভাবে ধমকও আছে যে আল্লাহ রাসূল বলছেন, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। তার মানে অনেক বড় ধমক। তো সেই হিসেবে বিষয়গুলো সৌদি পার্টকে যদি বুঝিয়ে ওখানকার ট্যাক্সটাকে মওকুফ করানো যায়, বা ওখানে মোয়াল্লিম ফি, মিনা, আরাফা
মুজদালিফায় যে ফি দিতে হচ্ছে সেগুলো যদি একটু কমানো যায় বাংলাদেশের অবস্থা বিবেচনা করে, বা সৌদি আরব বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, সুতরাং এই ব্যাপারে যদি তারা একটু সহযোগিতার হাত বাড়ায় আর প্যাকেজ মূল্য আর একটু কমে আসে, তাহলে আমার মনে হয় এটার ব্যাপক সাড়া মিলবে। আর এখানে প্রচারণার বিষয়টা এবং সচেতনতার বিষয়টা উল্লেখযোগ্য আমি মনে করি। এটার ব্যাপক প্রচার হওয়া দরকার যে এখন যে পর্যায়ে আসছে সেই পর্যায়ে হাজিদের হজ করা উচিত। অনেকেরই সক্ষমতা আছে, 5,18,000 টাকা, যদিও এটা একটু বাড়ি দূরে হবে, কিন্তু আল্লাহর রাসূল তো মদিনা থেকে মক্কা এসে হজ করেছেন, তখন তো যানবাহন ছিল না। তো তা আল্লাহর রাসূল যদি এত কষ্ট করে 450-500 কিলোমিটার দূর থেকে এসে হজ করতে পারেন, তাহলে আমাদের হাজিরা বিমানে গিয়ে সেখানে গিয়ে 3 কিলোমিটার দূর থেকে এসে হজ করাটা তো এটা তার ইমানের একটা তাকিদ যে আল্লাহ রাসূল 450-500 কিলোমিটার থেকে এসে হজ করেছেন, আর আমরা 3 কিলোমিটার 4 কিলোমিটারকে ভয় পেলে তো এটা হবে না। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা তো কাছে থাকার সুযোগ আছে, যারা 5,80,000 6 লক্ষ টাকা 6.5 লক্ষ টাকা দিয়ে যাবে, তারা তো কাছে থাকার সুযোগ আছে। কথা হলো জীবনের থেকে এই ফরজ ইবাদতটা একেবারে ছুটে না যাওয়ার চাইতে 3 কিলোমিটার দূরে থেকে এসেও হজ করাটা এটা খুব বেশি সময় না। হজের মূল কাজ যে 5 দিন, সেগুলো তো আসলে মিনা আরাফা মুজদালিফায় থাকে একজন হাজি। তো আল্লাহর ঘরে নামাজ পড়াটা এটাও আবেগের একটা বিষয়। তো সেটা একটু কষ্ট করে যদি হাজিরা চায়, ইচ্ছা করে, যদি ইচ্ছাটা তার সেই দৃঢ় হয়, তাহলে আমার মনে হয় সম্ভব। 5,18,000 টাকাটা একটু কষ্ট হবে, তারপরও এটা এখন মোটামুটি সাধ্যের মাঝে চলে আসছে, এটা সম্ভব। এই বিষয়ে প্রচারণা দরকার আমাদের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ধর্ম মন্ত্রণালয়, ধর্ম নিয়ে হোক বা প্যাকেজ নিয়ে, সব বিষয় হজ নিয়ে একটা ব্যাপক প্রচারণা দরকার, যেটা এই মুহূর্তে নাই আসলে বলা চলে। এটাও একটা কারণ হতে পারে যে মানুষ আশানুরূপ হচ্ছে না, হাজি পাচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে সাধারণ মানুষের যে হজের প্যাকেজটা যেন সহনীয় পর্যায়ে আসে, এটা নিয়ে আপনাদের এজেন্সির কোনো উদ্যোগ আছে কিনা বা কোনো পদক্ষেপ আপনারা সামনে নেবেন কিনা বা নিচ্ছেন কিনা? আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকগুলো সাংবাদিক সম্মেলন আমরা করেছি, আমরা মন্ত্রণালয়ের সাথে একাধিক মিটিং করেছি। সর্বশেষ 26শে নভেম্বর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব তারা এসেছেন। আমরা বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকবৃন্দ কর্তৃক একটি আলোচনা সভা আয়োজন করেছি। সকল ক্ষেত্রেই আমরা প্যাকেজ সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য অনুরোধ করেছি। তবে মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব নেই, তারা চেষ্টা করতেছেন, যার কারণেই কমেছে। আমরা যখন 104 টাকা বা 105 টাকা করে টিকিট ইস্যু করেছি, ডলার 105 টাকা পার ডলার, তখনও টিকিটের দাম প্রায় 2 লাখের কাছাকাছি ছিল। কিন্তু এখন 120 টাকা ডলারের হিসাবে টিকিট ইস্যু হবে, সেটা 1,67,000। আমি মনে করি এটা সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ। সরকার চেষ্টা করেছে এখানে কমানোর, তবে আমরা এতে পুরোপুরি সন্তুষ্ট নই। যেটুকু করেছে সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আরও করার সুযোগ আছে। আমরা মনে করি বিমান ভাড়াটি 1,20,000 থেকে 1,30,000 টাকার মধ্যে আনলে সেটা যৌক্তিক পর্যায়ে আসে। আমাদের আরেকটি অনেক বড় দাবি ছিল, সেটা হলো আদার ক্যারিয়ারকে, অর্থাৎ থার্ড ক্যারিয়ার বলে আমরা যেটাকে সম্বোধন করি। মূলত থার্ড বলতে কোনো 3 নাম্বার কোনো ক্যারিয়ার নয়, এটা হলো আদার অন্যান্য ক্যারিয়ার, যেমন কাতার এয়ারলাইন্স আছে, এমিরেটস আছে, এমনিভাবে ভালো যেসব এয়ারলাইন্সগুলো বাংলাদেশে যাত্রী অপারেট করে, ওইসব এয়ারলাইন্সগুলোকে হজের সাথে সম্পৃক্ত করা হলে বিমান ভাড়া আরও অনেক কমানো সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি সহনীয় পর্যায়ের যে কথাটা আমরা বলে আসতেছি সেটা সম্ভব। বাংলাদেশ পাটে আসলে বিমান ভাড়া ছাড়া অন্য কোনো দিকে খরচ কমানোর খুব একটা বেশি সুযোগ নেই। সৌদি পাটে এখন কাজ করার সময় আসছে আমাদের। সৌদি পাটেও খরচটা অনেক বেড়েছে, তো সেই জায়গায় খরচটা যদি কমানো যায়, সাথে সাথে এজেন্সিদেরকে এখানে কাজে লাগাতে হবে। বর্তমানে আমাদের যে 1200 বৈধ এজেন্সি আছে, সবাই কিন্তু অপারেট করতে পারতেছে না। যে একটা সমস্যা আমাদের 250 কোটা 500 কোটা, এগুলো এটাকে সম্পূর্ণরূপে উঠাই দিতে হবে। আরেকটি বিষয় আছে সৌদি আরবে যেটা নিয়ে আমাদের এজেন্সিদের আপত্তি, সেটা হলো রোড টু মক্কা। সেই চুক্তিটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। রোড টু মক্কা আমাদের জন্য সুফল বয়ে আনেনি, বরং অনেক বিড়ম্বনার শিকার আমরা। সেটা
করলেও আমাদের কিছুটা খরচ কমবে। আসলে অল্প অল্প করে খরচ কমলে 2000, 4000, 5000 করে এগুলো একীভূত করা হলে একটা পর্যায়ে প্যাকেজটা সহনীয় পর্যায়ে চলে আসবে আমি মনে করি। আচ্ছা, আরেকটা বিষয় ছিল জানার, যেটা হলো যে এই যে আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে বিভিন্ন হজ এজেন্সির মালিকদের বিরুদ্ধে, এজেন্সির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ। তো এই অভিযোগগুলি নিয়ে আপনাদের এই বৈষম্য বিরোধী হজ মালিক এজেন্সি আপনারা কোনো পদক্ষেপ আগামীতে নেবেন কিনা বা নিচ্ছেন কিনা এই মুহূর্তে? আসলে হজ এজেন্সিদের বিরুদ্ধে 2-1টি ছাড়া কোনো এজেন্সির বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ নাই। আর যে 2-1টি অভিযোগও আসে সেটা হলো আমাদের সচেতনতার অভাব। আমাদের হাজিরা এখনও সরাসরি এজেন্সির কাছে টাকা জমা না দিয়ে সেখানে মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের কাছে টাকা জমা দেন। এখন একজন মধ্যস্বত্বভোগী 50 জন হাজি সাহেব থেকে টাকা নিলেন, তিনি যদি পুরো টাকাটা এজেন্সির কাছে জমা না দেন, একটা পর্যায়ে এসে হাজিরা বিড়ম্বনার শিকার হয়। তো এক্ষেত্রে হাজিরা যদি সচেতন হয় এই জিনিসটা অনেকাংশে কমে আসবে। আর ছোটোখাটো যেসব অভিযোগ সৌদি আরব কেন্দ্রিক হয়, বাড়ি একটু দূরে, বাড়ির মান একটু খারাপ অথবা খাবারের মান একটু খারাপ, এটার জন্য আমাদের সরকার আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, এজেন্সির মালিকরাও সচেতন হচ্ছে। তুলনামূলক দেখবেন যে প্রতি বছরই অভিযোগের পরিমাণটা কমে আসছে। তো অভিযোগ খুব একটা বেশি আসবে না। সবচেয়ে বড় যে জায়গাটা, যদি মধ্যস্বত্বভোগীদেরকে ত্যাগ করে সরাসরি এজেন্সির সাথে হাজিরা যোগাযোগ করে, তাহলে অভিযোগটা একেবারে শূন্যের কোঠায় চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল যে হজ এজেন্সি মালিকরা এই মুহূর্তে 2 মাস সময় বৃদ্ধির যে একটা আবেদন করছে আর কি, দাবি জানিয়েছে। তো আপনার কি মনে হয় 2 মাস সময় বাড়লে এই কোটা পূরণ করা কি সম্ভব? কোটা তো পূরণ কোনোভাবেই সম্ভব নয়, এটা হলো চেষ্টা করে যাওয়া, যতটুকু ফিল আপ করা সম্ভব হয়। আপনি জানেন ইতিমধ্যে আমাদের 30,000-এর কাছাকাছি মাত্র হজযাত্রী রেজিস্ট্রেশন করেছে। তো আমরা শুধু এই দাবিটি করিনি, আসলে এটা একটা দাবি যে আরও 31শে জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা। এটার সাথে সাথে আমরা আরও অনেক দাবি করেছি যে 3 লাখ টাকা দিয়ে এই বছর রেজিস্ট্রেশনটা করা লাগতেছে। তো এটাকে 3 লাখ না করে আমরা বলছি শুধুমাত্র বিমান ভাড়ার টাকাটা জমা নিয়ে, অথবা এটা বিভিন্ন স্ল্যাব করে দিয়ে, যে 2 লাখ টাকা দিয়ে এখন রেজিস্ট্রেশনের সুযোগ, এটাকে 1 মাস পরে আরও 1 লাখ টাকা, এভাবে যদি পার্ট বাই পার্ট করে দেওয়া হয় তাহলে অনেকে আগ্রহী হবে। 3 লাখ টাকা একসাথে জোগাড় করা, দেশের যে রাজনৈতিক একটা বড় ধরনের পট পরিবর্তন হলো, দেশে একটা হঠাৎ আকস্মিক বন্যা হয়ে গেল, ফসল ক্ষতি হয়েছে, এখনও ব্যাংকগুলো ঠিকমতো লেনদেন করতে পারছে না, পাসপোর্টগুলো ঠিকমতো পাচ্ছে না, অনেকগুলো কারণ আছে। সেজন্য এই সুযোগটা দেওয়াটা আমরা যৌক্তিক মনে করি, এবং এটা দিয়ে এই সুযোগটা পেলে হয়তো কোটাটা আরও আমরা পুরোপুরি না হলেও আরও অনেক দূর হওয়া সম্ভব। এটা যদি আসলে 30,000 35,000 হাজি হয়, এটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা বড় ধরনের খারাপ একটা মেসেজ যায় যে বাংলাদেশের 1,27,000 হাজির কোটা থাকা সত্ত্বেও মাত্র 30,000 35,000 হচ্ছে। তো সেজন্য এটা দেওয়া উচিত, এবং রাষ্ট্রের জন্য, হাজিদের জন্য, এজেন্সির জন্য এটা মঙ্গলজনক হবে মনে করি। 30-35,000 হাজি গেলে 1200 লাইসেন্স, 1200 অফিস, 1200 অফিসের ভাড়া, বিদ্যুৎ বিল, স্টাফ বেতন। তো আসলে এটা যদিও সেবা খাত হয়, কিন্তু আমরা তো এখান থেকেই আমাদের এজেন্সি মালিকরা তাদের এগুলো নির্বাহ করে। তো এটা এই কয়জন হাজি থেকে তো এই অবস্থা হতে থাকলে বাংলাদেশের এজেন্সির মালিকগুলো বিলুপ্ত হবে, বাংলাদেশের হজ ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ হবে। সেজন্য আমরা চাই যে যতটুকু সময় দেওয়া সম্ভব সবটুকুই যেন দেওয়া হয়, এবং সুযোগও যতটুকু দেওয়া সম্ভব সবটুকু দিলে হয়তো আমরা এই বর্তমান সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনার বৈষম্য বিরোধী হজ এজেন্সির মালিকবৃন্দর পক্ষ থেকে আপনার কিছু চাওয়ার আছে কিনা, বা ওনার কাছে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমাদের আছে হলো হজ ব্যবস্থাপনায় একটা বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এটা রিফর্ম করার জন্য সরকার বাংলাদেশ অংশে, সৌদি অংশে প্রচুর কাজ করা দরকার। আর হজ যেহেতু আমাদের দেশের জনগণের, মুসলমানের একটা বড় ধরনের চাওয়া পাওয়ার বিষয়, আবেগের বিষয়, অনুভূতির বিষয়, ফরজ ইবাদতের বিষয়, আমরা চাই যে সরকার এখানে একটা সাবসিডির ব্যবস্থা করুক। কারণ রাষ্ট্র তো এই দেশের জনগণের জন্য,
তো রাষ্ট্র তার যে টাকা পয়সা রাষ্ট্রের বিভিন্ন কাজে, জনগণের বিভিন্ন কাজে, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যাতায়াত সব জায়গায় জনগণের জন্যই ব্যয় করে। তো এটা তার এত বড় একটা আবেগের জায়গা, সেখানেও সরকার কিছু সাবসিডি দিয়ে হলেও আমাদের এই হজ ব্যবস্থাপনার যে ঐতিহ্য ছিল, হারানো ঐতিহ্যটা যেন ফিরে আসে এবং সাধারণ মানুষের যেন আস্থা বিশ্বাস ফিরে আসে সরকারের প্রতি, মন্ত্রণালয়ের প্রতি, হজ এজেন্সির প্রতি। সেজন্য আমরা সাবসিডির প্রত্যাশা করি এবং বর্তমান অন্তর্বর্তী সরকার যেন ব্যাপক প্রচারণার ব্যবস্থা করে। পাবলিকের যে মাইন্ডসেটটা হয়ে গেছে হজ অসাধ্য বিষয়, আসলে এটা থেকে ফিরিয়ে আনতে হবে, তাদের মাইন্ডটাকে মোটিভেশন দিয়ে আবার আনতে হবে যে না, এখন সেটা অসাধ্যের মাঝে না, সাধ্যের মাঝে। সেক্ষেত্রে কিছু সরকার সাবসিডি দিয়ে হলেও সেটাকে এস্টাবলিশ করার আমরা প্রত্যাশা করি। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও দৈনিক নতুন সময়ের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।